উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নতুন করে আরও 2 জনের মৃত্যু হয়েছে। বার্ন ইনস্টিটিউটে এখনও মৃত্যু ঝুঁকিতে রয়েছে 6 জন, আর 13 জনের অবস্থা উন্নতির দিকে। বৃহস্পতিবার রাতে ব্রিফিংয়ে এসব তথ্য জানান জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। চিকিৎসায় নেওয়া হচ্ছে সিঙ্গাপুর, চীন ও ভারতের ডাক্তারদের পরামর্শ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যু হয়েছে 31 জনের। এছাড়া রাজধানীর 3টি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 51 জন। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এ হিসাবের একটি তালিকা গণমাধ্যমে পাঠায় প্রেস উইং। রাত 8টার কিছুক্ষণ পর ব্রিফ করেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক। জানান, তাদের আইসিইউতে থাকা 6 জনের জীবন এখনও সংকটে। এছাড়া আরও 36 জন এই হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসায় সিঙ্গাপুর, ভারত ও চীনের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। 24 ঘন্টায় আমাদের আরও 2 জনের মৃত্যুবরণ হয়েছে এবং এই 2 জনের একজন আজকে 1:55 মিনিটে মারা গিয়েছেন, আর একজন 4:30টার সময় মারা গিয়েছেন। এখানে সিঙ্গাপুর, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, জাপান কাউকেই আমরা আলাদাভাবে দেখছি না। সবার পরামর্শটাকেই আমরা বাচ্চাদের জন্য যেটা পজিটিভ হচ্ছে সেটাকে আমরা সানন্দ চিত্তে গ্রহণ করছি। পরিচালক আরও জানান, চিকিৎসাধীনদের জন্য রক্ত নেওয়া বন্ধ রয়েছে, নেওয়া হচ্ছে না স্কিন ডোনেশনও। ব্লাডের কোনো প্রয়োজন নাই। আমাদের স্কিন ডোনেশনের কথা যেটা আসছে সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে নিচ্ছি না। আমাদের পর্যাপ্ত পরিমাণে স্কিন আমাদের ব্যাংকে আছে, যদি কারোর লাগে আমরা সেখান থেকেই ব্যবহার করতে পারবো। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, অনেকেই আমাদের কাছে বিকাশ, নগদ ইত্যাদিতে টাকা পয়সা পাঠাতে চাচ্ছে, এগুলোরও কোনো প্রয়োজন নেই। এছাড়া চিকিৎসার সব খরচ সরকার বহন করছে বলেও জানান অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ 5টি মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় পাওয়া যায়। এদিকে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটিতে ক্লাস চালুর বিষয়ে সোমবারের পর সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় উত্তরার মাইলস্টোন স্কুলের বেশ কয়েকজনের শরীর একেবারে পুড়ে যায়। মরদেহ পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে এদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কয়েকটি মরদেহ রাখা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখান থেকে সংগ্রহ করা নমুনা থেকে 5 জন নারীর ডিএনএ প্রোফাইল পায় সিআইডি। ঘটনার দিন থেকে বুধবার পর্যন্ত কয়েকটি পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা নেওয়া হয়। বৃহস্পতিবার ওই 5 নারী মরদেহের পরিচয় নিশ্চিত হয় সিআইডি। এরা হলেন ওয়াকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি এবং মারিয়াম উম্মে আফিয়া। এক সপ্তাহ মাতৃ নিয়ে থাকবে, আপনারা বলেন দয়া করে এই নিউজটা আপনারা করেন যে একটা সপ্তাহ আধুনিক যুগে এই রিপোর্টটা দিতে কি লাগে, একটা ডিএনএ রিপোর্ট দিতে আপনাদের মনে হয়? এই কথাটা আপনারা একটু জানান যে আফিয়ার মায়ের একটাই অনুরোধ, এক সপ্তাহ কেন লাগবে এই রিপোর্টটা দিতে? এক সপ্তাহ আফিয়ার মা এই কি নিয়ে থাকবে এক সপ্তাহ? এদিকে দুর্ঘটনার চতুর্থ দিন বৃহস্পতিবারও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গেটে ভিড় করে শিক্ষার্থী ও উৎসুক জনতা। দুষ্টামি করে বলতেছিলাম যে এক বাচ্চা প্যারেন্টসের সাথে এখনো যায়, ফান করে বলছি। ও আমাকে উত্তর দিল, ভাই একদিন দেখবে আমি তোমার মতন বড় হয়ে আমি একা একা বাসায় যাবো, কিন্তু যেতে পারলো না। এখন কি অবস্থা তাই দেখতে আসতে আর কি। আর ওই সময় আসতে পারি নাই, এখন আসছে আর কি। মাইলস্টোনের সব ক্যাম্পাস সোমবার পর্যন্ত বন্ধ থাকবে। 28শে জুলাইয়ের পর ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। যেই বিমান ওড়ার কথা ছিল মেঘ পেরিয়ে আকাশে, সেই বিমান বিধ্বস্ত হলো কোমলমতি শিক্ষার্থীদের ক্লাসরুম, স্কাই এবং ক্লাউডে। একটি নির্মম ইতিহাসের সাক্ষী হলো গোটা জাতি। এমন নির্মম ইতিহাস আর কখনোই যেন পুনরাবৃত্তি না ঘটে, এমনটাই প্রত্যাশা সবার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, উত্তরা, ঢাকা। ঢাকা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত 8ম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়ার মরদেহ পৌঁছেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে। মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে ভিড় করেন স্বজন সহ এলাকার মানুষ। মায়ার জানাজা শেষে দাফন করা হবে জয়পুর কবরস্থানে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। সেখান থেকে তার মরদেহ নেওয়া হয় নানা বাড়িতে। তিব্বতে ব্রহ্মপুত্র নদের উজানে চীনের বাঁধ নিয়ে বাংলাদেশের বিচলিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছে বেইজিং। পররাষ্ট্র উপদেষ্টা জানান, এই বিষয়ে ঢাকাকে বিস্তারিত অবহিত করেছেন দেশটির রাষ্ট্রদূত। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন,
মাইলস্টোনে আহতদের চিকিৎসায় ভারতের এগিয়ে আসা দুদেশের জনগণের জন্যই ইতিবাচক। উত্তরায় মাইলস্টোনে দুর্ঘটনায় আহতদের জন্য বিদেশি সহায়তা, ঢাকায় জাতিসংঘের কার্যালয় চালু, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা সহ নানা ইস্যুতে ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা। ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, কোনো দেশ এ ধরনের অবকাঠামো করতে চাইলে তাতে বাধা দেয়া যায় না, তবে এতে ভাটির দেশের ক্ষতি যেন কম হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। এ বিষয়ে আশ্বাস দিয়েছে চীন। নিশ্চয়তা দিয়েছেন যে কোনো ধরনের কোনো ইরিগেশন এলিমেন্ট নাই এটাতে, এবং কোনো পানি উইথড্রয়ালের কোনো পরিকল্পনা বা কোনো প্রোগ্রাম এটার মধ্যে নেই। কাজেই আমাদের এ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমরা চাই যে হাইড্রোলজিক্যাল তথ্য আদান প্রদান হোক বিশেষজ্ঞদের মধ্যে, এবং সেটা বিচার বিবেচনা করা হোক। তার মানে এই না যে তারা তাদের ড্যাম নিয়ে এগিয়ে যাবে না। আমাদের ক্ষতি যাতে মিনিমাম হয় অথবা যাতে না হয়, আমরা সেই চেষ্টাই করতে থাকবো। সিঙ্গাপুর, চীন ও ভারত উত্তরার দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সেবায় এগিয়ে এসেছে। এই মুহূর্তে আর কোনো বিদেশি সহায়তার প্রয়োজন নেই বলেও মনে করছে সরকার। যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে, হেল্প করতে চেয়েছে, তাদের মধ্যে ভারত একটি, এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের বার্ন ইউনিটের কাছ থেকে তাদের কী প্রয়োজন, তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি। তারই প্রেক্ষিতে দুজন ডাক্তার, দুজন নার্স এসেছেন। পিপুল টু পিপুল কন্ট্যাক্ট তো সবসময়ই ভালো, এবং এটা তো এক ধরনের পিপুল টু পিপুল কন্ট্যাক্ট। আমি মনে করি যে এটা একটা পজিটিভ জিনিস। দীর্ঘ পর্যবেক্ষণ ও পর্যালোচনার পরই ঢাকায় জাতিসংঘের দপ্তর চালুর বিষয়ে রাজি হয়েছে বাংলাদেশ। এখানে দেশের স্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে বলেও জানান উপদেষ্টা। আমাদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেটা দেখেই আমরা করেছি। দেখুন, বিশেষজ্ঞদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে, তারা তো এটা বিভিন্ন প্রোজ এন্ড কনস সেটা বিবেচনা করবেনই। তবে আমি বিশ্বাস করি, সরকার বিশ্বাস করে যে এটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না, পক্ষেই থাকবে। তিনি বলেন, আগামী 11 আগস্ট দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া যাবেন প্রধান উপদেষ্টা। নাফিদা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক দেশের সবচেয়ে বড় শত্রু, এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, তার মতো যাদের গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, খায়রুল হক তার পদ ব্যবহার করে দেশের অনেক বড় ক্ষতি করেছেন। তার রায়ের কারণে দেশের সব সংকট তৈরি হয়েছে, যার ফলে দেশের মানুষ দীর্ঘ সময় ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে। এ সময় দেরিতে হলেও তাকে গ্রেপ্তার করায় স্বস্তি প্রকাশ করেন মির্জা ফখরুল। বিচার বিভাগ, যেটাকে আমরা মনে করি যে আপনার জুডিশিয়ারি সবচেয়ে বড় জায়গা, যেখানে আপনার সবচেয়ে আপনার মানুষের আস্থা থাকে, সেই আস্থা জায়গাটাকে সম্পূর্ণভাবে তিনি ধ্বংস করেছেন শুধুমাত্র তার রাজনৈতিক চিন্তা ভাবনা, সেই কারণে, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে বলে আমরা মনে করি। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে আর সেই জায়গার ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে রাতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তার সর্বোচ্চ বিচার চেয়ে স্লোগান দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। দেশের 19তম প্রধান বিচারপতি ছিলেন ABM খায়রুল হক। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চূড়ান্তভাবে নিষিদ্ধ করেছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল 8টায় ধানমন্ডির বাসা থেকে আটকের পর তাকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে রাত 8টায় নিম্ন আদালতে হাজির করা হয়। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা তার সর্বোচ্চ বিচার চেয়ে স্লোগান দেয়। নিরাপত্তার স্বার্থে হেফাজতখানা থেকে পেছনের দরজা দিয়ে এজলাসে তোলা হয় সাবেক বিচারপতিকে। শুনানি শেষে আদালত খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী তার শাস্তি দাবি করেন। এত অপকর্ম করেছে,
কোনো আইনজীবী ওনার পক্ষে দাঁড়াইতে চায় না। উনি নিজে সশরীরে থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং নির্দেশ দিয়েছে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই কারণে বিজ্ঞ আদালতে এজাহারে 44 নম্বর আসামি উনি ওনাকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন। লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে হামলা মামলার একমাত্র সেই দায়ী, দ্রুত চার্জশিটের ব্যবস্থা করে তাকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা মাননীয় আদালতের কাছে কামনা করেছি। হত্যা মামলা ছাড়াও গত বছর আগস্টে রায় জালিয়াতির কারণে আরও 3টি মামলা রয়েছে খায়রুল হকের নামে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 আগস্টের মধ্যে জুলাই সনদ আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশে এই মন্তব্য করেন তিনি। এ সময় দলের অন্য নেতারা বলেন, গণহত্যার পরও আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে। দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। পদযাত্রার 24তম দিনে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সার্কিট হাউসে জুলাই শহীদ পরিবার ও 2021 সালে নরেন্দ্র মোদী সফর ঘিরে আন্দোলনে নিহতদের স্বজনদের সাথে কথা বলেন এনসিপির নেতারা। পরে কাউতালী মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করে দলটি। দুপুরে শহরের পৌর মুক্ত মঞ্চে সমাবেশে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণহত্যার বিচার ও নতুন সংবিধানের দাবিতে অনড় থাকবেন তারা। যে সকল দল নিজেদের অবস্থান থেকে সরে এসে সংস্কারের বিষয়ে ঐক্যমতের পক্ষে কাজ করেছে তাদের ধন্যবাদ জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি সংস্কার বিচার নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। যে সকল রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে 5 আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে পারব। এই সময় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিমান দুর্ঘটনা নিয়ে গুজব ছড়িয়ে আওয়ামী লীগ পুনরায় সংগঠিত হচ্ছে। তাদের ঠেকাতে সবাইকে এক থাকতে হবে। মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম ফেসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ শেষে পদযাত্রা নিয়ে হবিগঞ্জে যান এনসিপির নেতারা। সেখানে এক সমাবেশে সব দলকে জনস্বার্থে রাজনীতি করার আহ্বান জানান সদস্য সচিব আক্তার হোসেন। দখলদারিত্বের রাজনীতির পরিবর্তে জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের পলিসি নির্ভর রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। শুক্রবার সুনামগঞ্জ ও সিলেটে এনসিপির পদযাত্রা এবং সমাবেশের কথা রয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছে উপদেষ্টা পরিষদ। এখন থেকে গ্রেপ্তারের সময় পুলিশের পরিচয়পত্র দেখানো এবং 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে। এছাড়াও কী কারণে কোন আইনে গ্রেপ্তার তাও জানাতে হবে। এদিকে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব কথা জানান উপদেষ্টারা। ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় আইন উপদেষ্টা বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের সহায়তা এবং 2 শিক্ষিকাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। তিনি জানান, আগে সন্দেহ হলে 54 ধারায় গ্রেপ্তার করা হতো। এ বিষয়ে ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়েছে, যাতে অনলাইন বেল বন্ড সাবমিশন করা যায়। কাউকে গ্রেপ্তারের সময় পুলিশের পরিচয়পত্র দেখানো, অভিযোগ ও কোন আইনে গ্রেপ্তার সেটি পুরোপুরি লেখা থাকতে হবে। 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানানোর বিধানও করা হয়েছে। যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যে গ্রেফতার করেছে, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন। যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। অনলাইন বেল বন্ড সাবমিশনের বিধান আছে, তারপর ডিজিটালি সামন দেওয়া যাবে, ডিজিটালি ওয়ারেন্ট দেওয়া যাবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেয়ার বিধান বাতিল করা হয়েছে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই।
এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকী স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই হবে। এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করা হয়েছে এবং অনেক জায়গায় মার্কার ভোটে অনেকে জিতে এসেছে কিংবা গায়ের জোরে জিতে এসেছে। এখন আমরা প্রত্যাশা করছি যে এর মাধ্যমে স্থানীয় সরকারে আমাদের একটা ইতিবাচক পরিবর্তন আসবে। এছাড়া গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনা তদন্তে সাবেক বিচারপতির নেতৃত্বে কমিটি করা হয়েছে। কমিটিকে 3 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিচার বিভাগের কমিশন হচ্ছে রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্তমান সরকারের 4-5 বছর ক্ষমতায় থাকা উচিত বলে সরকারের অনেকেই নিজের লোক দিয়ে প্রচারণা চালাচ্ছেন, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রেখেছে মব ভায়োলেন্স। এদিকে এখনও গণতন্ত্র বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে জানিয়ে দলের সব নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান রিজভী। আমরা শুনি যে সরকারের মধ্যে অনেক উপদেষ্টা রয়েছেন, তারা নাকি প্রলম্বিত করতে চান। তারা তাদের লোকজনদেরকে দিয়ে এটা বলাচ্ছেন, বা ফেসবুক, সোশ্যাল মিডিয়া, সামাজিক গণমাধ্যমে বলছেন 3 বছর থাকা উচিত এই সরকারের, 5 বছর থাকা উচিত, এগুলো বলাচ্ছেন বিভিন্নভাবে নানা কায়দায়। কারা বলাচ্ছেন সেটা আপনারা সবাই জানেন। তো এইটা বলে গণতন্ত্রের ক্ষতি করছে। মৌলিক সংস্কারের পর আগামী বছরের শুরুর দিকে নির্বাচন আশা করে জামায়াতে ইসলামী। তবে আগের মতো নির্বাচন হলে তা জাতির জন্য কল্যাণকর হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে সিলেটের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান আরও বলেন, যে দল নিজের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না তাদের কাছে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশকে নাক গলাতে দেবে না। আমরা আশা করি আগামী বছরের প্রথমাংশেই এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং হওয়া উচিত। এর সাথে আমরা এটাও বলেছি যে যদি প্রয়োজনীয় বেসিক সংস্কারগুলো করা না হয় আর যদি আগের মতোই নির্বাচন হয়, এই নির্বাচন জাতির জন্য আরেকটা দুঃখ এবং বেদনার কারণ হবে। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তির বিষয়ে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ পিছিয়ে পড়েছে। তবে অর্থনৈতিক সংস্কার শুরু হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিনিময় হারে স্থিতিশীলতা ফিরছে। বৃহস্পতিবার পিআরআই এর আলোচনায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি নেতা মঈন খান বলেন, এনজিও ও কর্পোরেট পলিসি দিয়ে সরকার চালানো যায় না। বিদায়ী অর্থ বছরে লক্ষ্যমাত্রার তুলনায় ৯২,০০০ কোটি টাকা রাজস্ব আদায় কম হয়েছে। কর জিডিপির অনুপাত তলানিতে নামায় শিক্ষা, স্বাস্থ্যসহ নানা প্রয়োজনীয় খাতে সরকারের ব্যয়ের সক্ষমতা কমছে বলে মনে করেন গবেষকরা। এতে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, কমছে দারিদ্র্য বিমোচনের গতি। পর্যবেক্ষকরা বলছেন, সমন্বয়হীনতায় গেল অর্থবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার 5 দশকের সর্বনিম্ন। তবে প্রবাসী আয়, রপ্তানি সূচকে অর্থনীতি টিকে থাকার শক্তি পাচ্ছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মাসিক অর্থনৈতিক পর্যালোচনায় আলোচকরা বলেন, পোশাক খাতের 20% রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। তাই বাজারটিতে টিকে থাকতে শুল্ক ইস্যুতে চুক্তি গুরুত্বপূর্ণ। আমাদের গার্মেন্টস এন্ড ফুটওয়্যার সেক্টরে দিস আর লেবার ইন্টেন্সিভ প্রোডাক্ট এবং আমাদের কম্পারেটিভ স্ট্রং কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে এবং ইউএস মার্কেট ইজ আ ভেরি লার্জ এন্ড এক্সপ্যান্ডিং মার্কেট। ওখানে আমাদের উই নিড টু গেট আ গুড ট্রেড এগ্রিমেন্ট, গুড ট্রেড ডিল। মূল্যস্ফীতি বলেন, রিজার্ভ সিচুয়েশন বলেন, এক্সচেঞ্জ রেট সিচুয়েশন বলেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু আগের থেকে বেটার স্টেবিলিটি অর্জন করেছে। অর্থাৎ আপনি যদি পেইনফুল রিফর্মগুলো করেন বা সংস্কারগুলো করেন, তার একটা পজিটিভ ডিভিডেন্ড পাওয়া যায়। তো এই ধারণাটা ধরে রাখতে হবে। আলোচনায় বিএনপি নেতা মঈন খান বলেন, এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ শোনা যায়। সেই সঙ্গে অর্থনীতির বড় অংশই এখনও অপ্রাতিষ্ঠানিক। এসব কারণেই রাজস্ব আয় বাড়ছে না।
সম্প্রতি দেশে প্রথমবারের মতো ডলারের বিপরীতে টাকার মান বাড়তে দেখলাম। বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করে আবার ডলারের দাম বাড়ালো। একটা আমদানি নির্ভর দেশে কেন এমন পদক্ষেপ নেওয়া হলো তা বোধগম্য নয়। দেশে সামাজিক স্থিতিশীলতা ফেরাতে সরকারের মধ্যে আস্থার পরিবেশ তৈরির তাগিদ দেন আলোচকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে মামলার প্রধান আসামি ফারুক হোসেনকে সদর থানায় হস্তান্তর করে র্যাব। এর আগে র্যাব সদস্যরা ঢাকার রায়েরবাগ থেকে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে। এদিকে রায়পুর থেকে তোফায়েল আহমেদ রকি এবং হামসাদি থেকে রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। মামলায় উল্লেখ করা হয়, সদর উপজেলার এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে আসামিরা ধর্ষণ করে। পরে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনায় ৩ জনের নামে মামলা হয়। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন 11 জেলে। নোয়াখালীর হাতিয়া সংলগ্ন সন্দ্বীপের পশ্চিমে খুড়ার চর এলাকা থেকে অপহৃত হন তারা। তাদের মধ্যে 10 জনের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ও পাটওয়ারির হাট এবং একজনের বাড়ি নোয়াখালী সদর উপজেলায়। তাদের কাছ থেকে 1.5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ট্রলার মালিকের ভাই মোহাম্মদ হানিফ মাঝি জানান, 22 জুলাই সকালে রামগতির টাঙ্কির ঘাট থেকে 11 জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা হয় ট্রলারটি। ট্রলারের মালিক সোলেমানও তাদের সাথে ছিল। মাছ শিকারের সময় ওই রাতে ট্রলার সহ দস্যুরা তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মোবাইলের মাধ্যমে দস্যুরা এক আড়তদারের কাছে তাদের মুক্তিপণ হিসেবে 1.5 লাখ টাকা দাবি করে। জেলেদের উদ্ধারে কাজ করার কথা জানিয়েছে পুলিশ। ভরা মৌসুমে বরিশালের মোকামগুলোতে ইলিশের সরবরাহ খুবই কম, দাম বেশি থাকায় ক্রেতাও নেই তেমন। এতে কর্মহীন এ খাতের অনেক শ্রমিক ও ব্যবসায়ী। নাব্যতা সংকট, জাটকা নিধন ও সরকারের তেমন উদ্যোগ না থাকায় মিলছে না পর্যাপ্ত ইলিশ, বলছেন ব্যবসায়ীরা। বরিশাল নগরের পোর্ট রোড মৎস্য আড়ত, এখান থেকেই বিভিন্ন বাজারে ইলিশ সরবরাহ হয়, তবে আগের মতো নেই ইলিশ। ব্যবসায়ীদের দাবি, আগে প্রতিদিন গড়ে 150 থেকে 200 মন ইলিশ আসলেও 3 বছর ধরে নেমেছে মাত্র 50 মনে। এমন কোনো দিন নেই 1-150 মন মাছ না থাকলে, এমন কারণ 50 মন মাছও হয় না। কারণ এখন ইলিশের বড় মৌসুমি, এই মনে করেন এই আষাঢ় শ্রাবণ মাসে এলে তো আপনার বর্ষা নামলে ইলিশ মাছের বড় মৌসুম, অত নদীতে মাছ নাই। এই রোড মালিক সমিতি অন্তর্ভুক্তি যারা আছে তারা খুবই একটু খারাপ অবস্থা। এখানে শুধু কিছু ওই হারসা মাছটা আমদানি হয়, এর উপরই পোর্ট নির্ভর হয়, সামান্য কিছু ইলিশ আসে। নাব্যতা সংকট, জাটকা নিধনের কারণে মাছ পাওয়া যাচ্ছে না, সরবরাহ কম ও চড়া দামের কারণে কমেছে ক্রেতাও। এখন 700-800 টাকা কেজি, এই আমাদের পক্ষে কেনা সম্ভব না। জেলেরা ওই আপনার খরচা করে টাকা ট্রলার নিয়ে নামে, মাছ পায় না, আবার রিটার্ন চলে আসে। একবার নামলে প্রায় 30,000 টাকা খরচ হয়। ইলিশের সরবরাহ বাড়াতে নদীর নাব্যতা ফেরানো ও জাটকা নিধন বন্ধের চেষ্টা করছে মৎস্য বিভাগ। নাব্যতা যাতে বৃদ্ধি পায় তার জন্য আমরা এই বরিশাল জেলার 3টি অগ্রাধিকার এলাকা দিয়েছি। একটা মেহেন্দিগঞ্জ, একটা হিজলা, একটা হচ্ছে বাকেরগঞ্জের। বিগত 2 বছর যাবত এখানে রাতে দিনে জাটকা সংরক্ষণের জন্য আমাদের অভিযানটা এবং তদারকিটা বিগত কয়েক বছরের চেয়ে অনেক ভালো ছিল এবং আমরা রাতও পাহারা রাখছি। এই আড়তে আকার ভেদে মন প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 55,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর বাজারে ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে। এছাড়া মিনিকেট চাল, সবজি ও কাঁচা মরিচের দামও চড়া। এ বিষয়ে আরও জানাতে মোহাম্মদপুর কাঁচা বাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তারেক হোসেন। তারেক, বাজারে মুরগি, চাল, ডিম, সবজি সবকিছুর দামই মোটামুটি বাড়তি। নিত্যপণ্যের অন্যান্য জিনিসের দামপত্র কেমন দেখছেন, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? যেমনটা বলছিলেন, আসলে 2 সপ্তাহের ব্যবধানে বাজারে কিন্তু মুরগির দামটা একটু বেড়ে গেছে। বিশেষ করে প্রতি ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির কেজিতে প্রায়
10 থেকে 20 টাকা এখন বাড়তি দামে কিনতে হচ্ছে। আমরা যেমনটা বাজারে এসে দেখতে পেয়েছি যে বাজারে ব্রয়লার মুরগি গত 2 সপ্তাহ আগেও যেখানে বিক্রি হচ্ছিল 150 টাকা কেজিতে, কিন্তু আজকের বাজারে সেটি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজি দরে। এইদিকে সোনালী মুরগির দামও অনেকটা বেড়ে গেছে। 15 দিনের ব্যবধানে কিন্তু 10 টাকা করে বাড়ছিল সোনালী মুরগির দামেও। 280 টাকা কেজিতে পাওয়া যেত 2 সপ্তাহ আগে, কিন্তু আজকের বাজারে সেটি বিক্রি হচ্ছে প্রতি কেজি 320 থেকে 330 টাকা কেজিতে সোনালী মুরগি বিক্রি হচ্ছে। এদিকে বাজারে কিন্তু চড়া রয়েছে, আগের দামেই চড়া রয়েছে অন্যান্য সবজির দাম, যেগুলো বর্ষাকালীন যে সবজিগুলো পাওয়া যেত। বিশেষ করে কয়েকদিনের টানা বৃষ্টিতেই কিন্তু সবজির দাম বাড়ছিল। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের, আর সেই কাঁচামরিচের দাম সর্বোচ্চ 400 টাকায় পৌঁছেছিল, কিন্তু আজকের বাজারে সেটা 400 টাকা থেকে কমে 280 টাকায় নেমে এসেছে। এদিকে ভারত থেকে আমদানি করা কাঁচামরিচের দামও কিন্তু কিছুটা কম রয়েছে, 180 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। বাজারে পেঁয়াজের দামটা গত এক সপ্তাহের ব্যবধানে 5 টাকা করে বেড়ে গেছে। গত এক সপ্তাহ আগে পাওয়া যেত পেঁয়াজ 55 টাকা কেজিতে, কিন্তু আজকের বাজারে সেটি বিক্রি হচ্ছে প্রায় 60 টাকা প্রতি কেজি পেঁয়াজ। কিছু কিছু পেঁয়াজ পাওয়া যাচ্ছে 60 থেকে 65 টাকা দরেও। এছাড়া পেঁয়াজ ছাড়া যে অন্যান্য পণ্যগুলো রয়েছে, বিশেষ করে রসুন, আদা, এগুলোর দাম আগের দামে স্থিতিশীল আছে। তবে আলুর দাম নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। যদিও আজকের বাজার পর্যন্ত আলু বিক্রি হচ্ছে 25 টাকা কেজিতে, কিছু কিছু আলু যেগুলো হিমাগার থেকে এসেছে সেগুলো বিক্রি হচ্ছে 30 টাকা প্রতি কেজি দরে। তবে হিমাগার মালিকদের দাম বাড়ানো নিয়ে যে একটা দাবি দেওয়া চলছে, সেটা নিয়ে খুচরা বিক্রেতাদের মধ্যে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে আলুর দামে। তবে এখনো পর্যন্ত আলুর দাম স্থিতিশীল রয়েছে 25 থেকে 30 টাকা কেজিতে। এছাড়া বাজারে কিন্তু অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কিছুটা বাড়তি দাম দেখা যাচ্ছে, এবং বিক্রেতাদের দাবি হচ্ছে গিয়ে বাজারে পর্যাপ্ত পরিমাণ পণ্যের সরবরাহ রয়েছে, তবে পাইকারি বাজারে যেহেতু দাম বাড়তি, সে কারণে তারা খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এই ছিল মোহাম্মদপুরের কাঁচা বাজার থেকে আমার কাছে সর্বশেষ। মোহাম্মদপুর কাঁচা বাজার থেকে সপ্তাহের বাজার দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী। আগে যেমনটি জানিয়েছিলাম, ভরা মৌসুমে মোকামে ইলিশের সরবরাহ কম। চাঁদপুরে ইলিশের যোগান নিয়ে এই মুহূর্তে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুরে ইলিশের যোগান কেমন দেখছেন? নাব্যতা সংকট, জাটকা নিধন এবং সরকারের তেমন উদ্যোগ না নেওয়ার জন্য এই বিষয়টাকে দায়ী করা হচ্ছে, কিন্তু আসল কারণটা আসলে কি? চাঁদপুরে আজকের ইলিশের বাজারে কিন্তু অনেক সরগম আমরা সকাল থেকে দেখে আসছি। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুরে সবচেয়ে বড় যে মাছঘাট রয়েছে, সেখানে এই বড় স্টেশন মাছঘাটে। এখানে কিন্তু এই ইলিশের যে সরবরাহ বৃদ্ধি পাওয়া, 1 কেজি প্রতি 300 থেকে 400 টাকা কমেছে। গত সপ্তাহে আমরা দেখেছি এখানে 60 থেকে 50 টন মাছ সরবরাহ হয়েছে, কিন্তু এই আজকে 2 দিন ধরে এখানে 400 থেকে 500 মন মাছ সরবরাহ হচ্ছে। আমাদেরকে এখানকার ব্যবসায়ীরা যেমনটি বলছেন যে এই মাছঘাটে গত কয়েকদিনের তুলনায় দক্ষিণাঞ্চলের অর্থাৎ হাতিয়া লক্ষ্মীপুর অঞ্চলের রামগতি এলাকা থেকে এখানে ইলিশের সরবরাহ অনেকে এসেছে। তবে সেই তুলনামূলকভাবে কিন্তু চাঁদপুরে যে ইলিশ বলা হয়, সেই ইলিশটা কিন্তু এখানে অনেক সংকট। সেটি কিন্তু এখনো 30 থেকে 40 মনের বেশি আসছে না বলে বলছেন ব্যবসায়ীরা। এইখানে 2 ধরনের ইলিশ বিক্রি হয় এই মাছঘাটে। একটি দক্ষিণাঞ্চলের ইলিশ, চাঁদপুরের ইলিশ বলে এখানে বেশি দাম পাওয়ার লক্ষ্যে কিন্তু এখানে আসা হয়। তবে ক্রেতারা বলছেন যে এই ইলিশ ঘাটে অবশ্যই যেন মাছের সরবরাহ বাড়লে দাম যেন আরো একটু তাদের সাধ্য মতো নিয়ে আসা হয়, সেটি তারা প্রত্যাশা করছেন। তবে আমরা কথা বলেছিলাম মৎস্য গবেষকদের সাথে, তারা বলছেন যে গত বছরের যে তুলনায় এবার 44,000 যে জাটকা বিক্রি হওয়ার কথা রয়েছে, 44,000 জাটকা বিক্রি হয়েছে, যা গত বছর ছিল 41,000 জাটকা ইলিশ বিক্রি হয়েছিল। এই মাছঘাটে মাছের যে সরবরাহ আমরা কয়েকদিন আগে জানিয়েছি যে ঘাটে ইলিশ শূন্য, এই ইলিশ শূন্যর কারণ দায়ী করছেন নাব্যতা সংকট। কিন্তু এই নাব্যতা সংকট কাটিয়ে কিন্তু দক্ষিণাঞ্চলের ইলিশের সরবরাহে কিন্তু তারা তাদের লোকসান পুষিয়ে নিতে পারবেন বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। তবে মৎস্য উপজেলা জেলা যে মৎস্য কর্মকর্তা, তারা বলছেন যে আগামী যে কয়েকদিন রয়েছে ইলিশের যে ভরা মৌসুম, এই মৌসুমে ইলিশের সরবরাহ আরো বৃদ্ধি পাবে। ইতিমধ্যে আমরা জানি যে সাগরে মাছ ধরা শুরু হয়েছে। নদীতে মাছের যে প্রাপ্যতা, সেটি কিন্তু তুলনামূলক অনেক কম। সে তুলনায় সাগরের ইলিশে ভরপুর হওয়াতে কিন্তু মাছঘাটে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। চাঁদপুরে ইলিশের মোকাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।